পৃথিবী জুড়ে প্রায় ৩,৫০০-এর মতো চর্মরোগ, যার ১০০টির প্রকোপ বাংলাদেশে দেখা যায়। তবে সম্প্রতি কিছু কিছু চর্মরোগ মানুষের অস্বস্তির সীমা ছাড়িয়েছে। আরোগ্য নিকেতনে সেসব রোগ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের শীর্ষ চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক MU কবির চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যারের আরও অনেক পরিচয়। স্যার সদ্য বিদায়ী বা সাবেক চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এবং আপনাদের জানিয়ে রাখি অনুষ্ঠানটি সহযোগিতা করছে নাভানা ফার্মা PLC। স্যার কেমন আছেন? ভালো আছি। যে কথা প্রথমেই বলছিলাম যে রোগ আসলে বছরব্যাপী, তারও কোনো সিজন আছে কিনা, যে বর্ষাকালে চর্মরোগের কিছু সমস্যা বাড়ে, গ্রীষ্মকালে বাড়ে, আর সম্প্রতি আমরা 2-3 বছর থেকে খুবই শুনছি যে কিছু কিছু চর্মরোগ মহামারী আকার ধারণ করেছে। একটু যদি পর্যবেক্ষণ বলেন আপনার। চর্মরোগ এমন একটি রোগ যেটা ভৌগোলিক অবস্থান অনুসারে ভিন্ন ধরনের চর্মরোগ হয়। কোনো কোনো রোগ আছে আমাদের দেশে হয়, কোনো ভারতবর্ষে, এমনকি আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, বিভিন্ন চর্মরোগের প্রকারভেদ। আবার সিজন অনুসারে বর্ষায় এক ধরনের চর্মরোগ, শীতে এক ধরনের চর্মরোগ, গ্রীষ্মে এক ধরনের চর্মরোগ। এরকম চর্মরোগ খুবই অবস্থা ব্যতিরেকে এবং মানুষ ব্যতিরেকে অন্য রোগের সঙ্গে সংযুক্তে একটা বিচিত্র একটা জিনিস হলো চর্মরোগ। এই ৩,৫০০ চর্মরোগ, যা শতাধিক বেশি এবং প্রায়ই দেখা যায়। তো আমাদের দেশে যে সাম্প্রতিককালে যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশে বিশেষ করে দুটি চর্মরোগ অনেকটা মহামারীর আকার ধারণ করে। এক নম্বর হলো স্ক্যাবিস, প্রায় দেখবেন এটা খুব ভাইরাল হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হয় মানুষের মধ্যে, এত বেশি দেখা যাচ্ছে স্ক্যাবিস। আর দ্বিতীয়টি হলো ছত্রাক বা ফাঙ্গাস। কিন্তু স্যার এই স্কেবিসের ব্যাপারে আমরা শুনতাম যে একটু অপরিচ্ছন্ন মানুষ, লোয়ার গ্রেডে, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের পরিবারে এটা ছড়িয়ে গেছে। মানে এটা হঠাৎ করে কেন আবার এই ক্লাসেও চলে আসলো? আচ্ছা, এই রোগটা একসময় বলতো যাদের আর্থসামাজিক অবস্থা ভালো না, পয় নিষ্কাশন নাই, গ্রামে গঞ্জে এ রোগটা বেশি ছিল, আমরা দেখেছি। কিন্তু ইদানিং দেখা যায় সমাজের মধ্যে এমন জায়গা নাই যেখানে স্ক্যাবিস নাই। এবং একটা বাসায় যদি কেউ যায়, পরে হয়তো উনি শুনেছেন একদিনের মধ্যে তাকে ধরে ফেলেছে, এটা এত ক্ষিপ্র গতিতেও কেন ধরে? আচ্ছা, এই চর্মরোগ যেটা স্ক্যাবিস, এটা সার্কোপ্টিস স্ক্যাবি বা হোমিনিস, মানে মানুষের একটা পরজীবী যে জিনিসটা বলা হয় সার্কোপ্টিস স্ক্যাবি, এটা এত তাড়াতাড়ি ছয়। তার কারণ এটা কাপড়ের মধ্যে থেকে যায়, বিছানার চাদরে থাকে, বালিশের কভারে থাকে, বাথরুমের টাওয়েলে, এমনকি কোমর থেকে দেখা যাচ্ছে একজন বসলো আরেকজন বসলো, কোমর থেকে ছড়াচ্ছে। অথবা এটা এমনভাবে ছড়ায়, কারণ পরজীবীটা নিজে হাঁটতে পারে, এক শরীর থেকে এক শরীর যেতে পারে। এটা মানুষের কন্ট্যাক্টে এটা সবচেয়ে বেশি একজনের থেকে একজন হয়। একটা পরিবারে, একটা মাদ্রাসায়, একটা স্কুলে, একটা হোস্টেলে একজন বাচ্চা হলে অনেক বাচ্চা হয়। ওই বাচ্চাগুলি বিভিন্ন পরিবার থেকে আসে, অনেক পরিবার। আজকাল দেখা যায় উচ্চবিত্ত, মধ্যবিত্ত সবাই কিন্তু মাদ্রাসায় পড়েন, এর কোনো প্রকারভেদ নাই। মানে ক্লাসটা কমেছে আর কি, ক্লাসটা কমেছে। আর দেখা যায় প্রত্যেক বাড়িতে বাবুর্চি থাকে, কাজের মানুষ থাকে, ওদের কিন্তু বাসস্থান অন্য জায়গায়, সেখান থেকে সে কাজ করতে আসে। ওই লোক, ওই বুয়া অথবা ওই কাজের মানুষ, বাবুর্চি বা তারা এই রোগটা নিয়ে আসে, এবং কেউ খেয়াল করতে পারে না কখন কার গায়ে রোগ। স্যার এই যে আপনি প্রতিদিন তো এরকম অসংখ্য রোগী দেখছেন, আপনারা এই বিড়ম্বনায় বা বিপদে পড়ে যান কিনা? আমি বা কিভাবে সতর্ক থাকেন? আমি যখন এটা রোগী দেখতে যাই, আমার খেয়াল থাকে না, আমি হাত দিয়ে ধরে ধরে সুন্দর করে রোগী দেখি। আমার ডাক্তার আবার স্যার গ্লাভস পরেন, স্যার গ্লাভস পরেন, অথবা স্প্রে দেয়। তারপরে আমি এই পর্যন্ত গত বছরে কয়েকবার আক্রান্ত হয়ে নিজেও ওষুধ ব্যবহার করেছি এই সার্কোপ্টিস স্ক্যাবিসের জন্য। যদি স্যার আপনাকে জিজ্ঞেস করি, আপনার এই স্ক্যাবিস থেকে বের হতে আপনার কেমন সময় লেগেছে? আপনি হয়তো সব নিয়ম কানুনও জানেন, তারপরেও। আচ্ছা, আমার হইলো কি, আমি বুঝতেই পারি না আমার স্ক্যাবিস। একদিন দেখি রাত্রে অনেক চুলকানো, আমি অ্যান্টিহিস্টামিন খাই, কমে না, কিছুতেই কমে না। তারপরে হঠাৎ মনে হয় আমার তো স্ক্যাবিস মনে হয়। তারপর পরদিন সারা রাতে ওষুধ লাগাইলাম, সকালবেলা রাত্রে খুব আরামে ঘুমাইলাম। একদিনের মধ্যে চর্মরোগ এসে, আমি কিন্তু একটা ব্যবহার করার পরেই, আগের দিনে তাই হইতো, একবার লাগাইলেই চলে যেত। আমার রোগটা কিন্তু একদিনই ভালো হয়ে গেছে। 2-3বার আক্রান্ত হয়েছি, একবার মাত্র ওষুধ লাগিয়েছি। কিন্তু সাধারণত এটার রেঞ্জটা কতদিন পর্যন্ত? বা আপনি যেমন বলছিলেন যে একটি মাদ্রাসায় বা একটি পরিবারের গল্প আমরা জানি, স্কুল হোস্টেলে যদি হয়, এটি কি আসলেও পারা যায় এখান থেকে বের হতে? খুবই কঠিন, খুবই কঠিন, কারণ সব বাচ্চারা ট্রিটমেন্ট করাইতে পারে না। এই জন্য কঠিন, বের হওয়া আসা অনেক কঠিন হয়। কারণ বাচ্চাকে নিয়ে আসিয়া বাসায় নিয়ে আসতে বলি, যে বাচ্চা হোস্টেলে থাকে অথবা মাদ্রাসায় থাকে, বাসায় নিয়ে আসতে বলি। স্যার আবার গেলে তো আবার হবে, তো গেলে আবার হবে, কিন্তু কিছুদিন সে স্বস্তি পায়। তো এখানে বেরো আসা অনেক অনেক কঠিন। তো পরিবারে প্রবলেম হয় কি, সবাই বাচ্চারাকে চিকিৎসা করতে চায়, বাচ্চাকে নিয়ে আসে। দেখা গেলো পরিবারের যে মা চিকিৎসা করে, বাবা এটা কিন্তু তোয়াক্কা করে না। বাবার হয়তো অল্প কিছু চুলকানো, একদম ভালো, কিন্তু জীবাণু তো তার গায়ে আছে। তখন বাচ্চারা এমন অবস্থায় দাঁড়ায় পড়ে, তাদের এই থেকে পরজীবীর থেকে তাদের ব্যাকটেরিয়া ইনফেকশন হয়। তারপর আস্তে আস্তে স্ট্রেপ্টোকোকাস জীবাণু হয়। এতে দেখা যায়
এমনকি কিডনি সমস্যা হতে পারে, এজিএন বলে একটা রোগ হয়, এটা স্কেবিসতে যাদের অনেক দিন থাকে সেখান থেকে হতে পারে। তেমন বাচ্চাদের অনেক অনেক বেশি সচেতন হইতে বলি। কিন্তু স্যার আমার জানার বিষয় হচ্ছে যে মানে এই যে সম্প্রতি এটি মহামারী আকার ধারণ করলো, যেটি বাংলাদেশে আমরা এর আগে তেমনভাবে শুনিনি, যে সারা দেশে এটা নিয়ে পত্রপত্রিকা টেলিভিশনের প্রতিবেদন পর্যন্ত হচ্ছে, ধরনের কোনো পরিবর্তন হয়েছে কি? যে আগে স্ক্যাবিস একটা ফর্মে হতো, এখন তার রূপ চেঞ্জ হয়েছে, আমরা ডেঙ্গুর বা কোভিডের নানান রকম ধরনের ক্ষেত্রে, মানে এটা আপনি কিভাবে? এটার ধরনটা কি? সার্কোপ্টিস কিন্তু স্কেবিজের মতো বা এই যেটা আমরা দেখি যে অনেক ধরনের ভ্যারাইটি আসছে, এখানে কিন্তু ভ্যারাইটির কোনো পরিবর্তন দেখা যায় না, রিসার্চে কোনো কিছু আসে না। পরিধি বেড়েছে। করোনাতে কত রকম ভ্যারাইটি আসছে, কিন্তু এখানে তো ভ্যারাইটি আসে না। কিন্তু প্রবলেম হচ্ছে সার্কোপ্টিস স্কেবিজের জীবাণুটা এর ক্ষমতাটা বেড়ে গেছে। ক্ষমতা বাড়ার কারণে অনেক রেসিস্টেন্স যে দেওয়ার পরে এই রোগটা তো ভালো হচ্ছে না, এবং এই কারণে ফোমাইটস মানে কাপড়ে চোপড়ে রোমালে বিভিন্ন জায়গায় থাকে, এটা বিছানায় থাকে, তো সেই কারণে এটা আর এটা কোনো ভ্যারাইটি বাড়ে নাই, কিন্তু এটা কোনো রেসিস্ট্যান্ট ডেভেলপ করছে, এবং অল্পতেই দেখা গেল এটা কাজ হচ্ছে না একবার দেওয়ার পর। এখন শেষ পর্যন্ত এখন কোম্পানিগুলো রিসার্চ করে দেখছে যে আগে আমরা দিতাম 7 দিন পরপর, পরে বলছে 3 দিন পরপর, এখন পরপর 3 দিন দেওয়ার পরে এটা ভালো হচ্ছে। মানে একে কোনো সুযোগ দেওয়া যাবে না যে একটু সেজন্য আবার। এখন সবচেয়ে বড় সমস্যা স্কেবিস কেন ভালো হয় না, নরম জায়গায়, বিশেষ করে শরীরে ভাজে, বিভিন্ন জায়গায় শরীরে ভাজে, বগলে এবং যৌন অঙ্গে, এইসব জায়গায় এটা করে কি চামড়ার ভিতরে বসে থাকে, এক ধরনের গ্র্যানুলোমা ফর্ম করে, এবং সেটাকে নোডুলার স্কেবিস বলে। নোডুলার স্কেবিস সহজে সারতে চায় না, এটা আবার বিভিন্ন পদ্ধতিতে আমরা ট্রিটমেন্ট করি, এটা ট্রিটমেন্টটা অনেক কঠিন। তো এই স্যার মানে আমরা যেমন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখি যে আমরা 3 দিন 4 দিন খাচ্ছি, রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার যে গল্প আমরা আসলে জানি, মানে এই রোগের ক্ষেত্রেও রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের ওষুধের অপব্যবহার বা নিয়ম না মানা বা কোন ফ্যাক্টরগুলো আসলে আমাদেরকে এই মহামারী পর্যায়ে নিয়ে আসলো? এখানে সবচেয়ে নিয়ম না মানা। যেমন পরিবারের সবাই ব্যবহার করে না একসঙ্গে, একই সঙ্গে একই দিনে একই ভাবে ব্যবহার করতে হয়, তো ওই জিনিসটা না মানার কারণে যে মহামারী আঘাত। যেমন আরেকটা প্রবলেম হচ্ছে, একজন রুগী বাংলাদেশ থেকে প্লেনে চড়ে লন্ডনে গেল বা কানাডায় গেল ডাইরেক্ট ফ্লাইট, আরেকজন ওই কানাডা বা লন্ডন থেকে ফিরে আসলো, দেখা গেলো এরকম রুগী অনেক পেয়েছি, উনি লন্ডনেই থাকেন, উনি কানাডায় থাকেন, স্কেবিস মহামারী নাই, ঠিক ওই প্লেন থেকে উনি রোগ নিয়ে এসে নামলেন, 4-5 দিন পরে তার স্কেবিস হয়ে গেল। এইটা কিন্তু আমি বেশ কয়েকটা লক্ষ্য করেছি। ওখান থেকে ওই সিটের মধ্যে সার্কোপ্টিস বসেছিল, আরেকজন বসলো গরম অবস্থায়, তার ওই প্লেনের মধ্যে চুলকানো শুরু হয়ে, মানে সেই কোভিডের মতোই গল্প। কোভিডের গল্প, কিন্তু কোভিড যেমন একটা বাতাসের মধ্যে ছড়ায়, হাত থেকে ছড়ায়, এটা একদম ডাইরেক্ট কন্ট্যাক্ট, হয় কাপড় থেকে অথবা টেবিল থেকে, চেয়ার থেকে। কিন্তু এই যে ক্ষিপ্রতার দিক থেকে কোভিডের সাথে তুলনা করা যায়, এত দ্রুত ছড়িয়ে যাচ্ছে, খুব দ্রুত ছড়াচ্ছে, এটা পরিবারের একজন থেকে একজন ছড়াচ্ছে, এবং এটাও কি নেগলিজেন্সি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, যেমন এটা এমন একটা জিনিস, মানে আমি বলি বোরকার থেকে আরম্ভ করে বহির্বাস অন্তর্বাস সব কিছু গরম পানিতে ধুতে হবে, রোদে শুকাইতে হবে, অথবা ইস্ত্রি করে এটাকে জীবাণুটাকে মারতে হবে, না কোনো লাভ নাই। সবাই করে না। ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কতদিন পর্যন্ত ব্যবহার করবে? আমরা সাধারণত যেটা করি, প্রথম বলি পরপর 3 দিন, 7 দিন, আবার 3 দিন কমপ্লিট, 10 দিন কমপ্লিট হয়ে গেল, তো দেখা যাচ্ছে অনেকে ভালো হয়ে যায়। অনেকে আবার করে কি, পরিবার সবাই করে না, অথবা ছেলেটার হোস্টেলে থাকে, ওর আবার হচ্ছে, রিপিট হচ্ছে, তো তখন এটা হলো ফেইলিওর অফ ট্রিটমেন্ট, নট রেসিস্ট্যান্ট টু ট্রিটমেন্ট, ফেইলিওর, মানে এটা চিকিৎসার ফেইলিওর হচ্ছে। কিন্তু আপনারা আগে এই যে দিনের যে পরিবর্তন করেছেন, যে ঠিক আছে টানা 10 দিন, যেটি আগে 3 দিন গ্যাপে ছিল, কিন্তু ওষুধেরও কি কোনো ধরনের পরিবর্তন হয়েছে, বা পৃথিবীতে কি এমন কিছু এসেছে যে আমি খুব সহজে পরিত্রাণ পাবো, সেই গল্প তো নাই আসলে। এখন হলো কি, আগের দিনে সালফার ছিল, বেনজাইল বেঞ্জয়েড ছিল, গামা বেঞ্জাইল বেক্স ছিল, এগুলি অনেক টক্সিক ওষুধ ছিল। ইদানিং যেমন আমরা যে পারমেথ্রিন, নন টক্সিক সেফার ড্রাগ, এবং এখন খাওয়ার ওষুধ আছে। খাওয়ার ওষুধের আইভারমেকটিন তো করোনাতে ব্যবহার হয়েছে, আইভারমেকটিন অরিজিনালি একটা ক্রিমির ওষুধ, কিন্তু এটা কিন্তু ওখানেও কাজ করে, আবার এই সার্কোপ্টিস স্কেবিসও কাজ করে। এটা কিন্তু খাওয়ার ওষুধ, এই খাওয়ার ওষুধ আসলে কিন্তু আমরা অনেক পরিত্রাণ পেয়েছি, যে কারণে খাওয়ার ওষুধ থাকার কারণে, শুধু লাগানোর ওষুধ না। এবং আজকাল অনেকে দেখা যায় খাওয়ার ওষুধ দিচ্ছে না, কিন্তু নিয়ম হলো খাওয়ার, আবার এটা আবার ছোটো বাচ্চাদের দেওয়া যাবে না, একটু বয়োজ্যেষ্ঠ বা একটু বাচ্চা বড় হলে দেওয়া যায়, 6 মিলিগ্রাম অথবা 12 মিলিগ্রাম। আগে এটা নিয়ম হলো 14 দিন পরপর, কিন্তু আমরা 7 দিন পরপর দিই, তারপরে দেখা যায় এটা কন্ট্রোল হয়। অর্থাৎ নিয়ম হইল সবচেয়ে বড় জিনিস। চিকিৎসার নিয়ম ডাক্তারকেও মানতে হবে, রুগীকেও মানতে হবে, রুগীর পরিবার সবাইকে মানতে হবে। এবং আমি মনে করি এটা স্বাস্থ্য, আমাদের যে মিনিস্ট্রি অফ হেলথ, এর উপরে যদি অনেক প্রপেগান্ডা করতে পারে, অনেক মানুষকে যদি সচেতন করতে পারে, নিয়মকানুন জানাই দেওয়া। হ্যাঁ, অনেক পোস্টার হয়েছে, অনেক পোস্টার মিনিস্ট্রি অফ হেলথে করা হয়েছে, বিভিন্ন নিয়মকানুন বানানো দেওয়া হয়েছে, কাগজ আমরা আমাদের মেডিকেল কলেজে লাগিয়েছি, যেন এটা নিয়মকানুন মানতে হবে। কিন্তু স্যার আমি মানে স্ক্যাবিসের প্রসঙ্গ আর হয়তো আগাতে চাচ্ছি না, আমি
জানতে চাই যে যারা দিনের পর দিন এটা মেনে নিয়েই চলছেন, যার কোনো উপায় নাই বা আগ্রহ দেখাচ্ছেন না, তার আসলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? প্রথমত এটা যে সেকেন্ডারি ইনফেকশন হয়, অনেক দিন চুলকাতে একজিমা দেখা দিল। তার একজিমা ছিল না, দেখা গেল ওই সার্কোটিস কেবিজ থেকে একটা অ্যালার্জিক কন্ট্যাক্ট হয়ে সেখানে একটা ওই একজিমা দাঁড়ান। তারপর দেখা গেলো ইনফেকশন হওয়ার কারণে তার শরীরে সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেলো। দেখা গেলো কারো এর থেকে ওই যেটা আমি বলছিলাম একটা বাচ্চাদের এজিএন, গ্লোমেরুলারনেফ্রাইটিস অথবা কিডনি ইনফেকশন হয়ে গেলো। অর্থাৎ এটাকে বলে কমপ্লিকেশন, অনেক কমপ্লিকেশন হতে পারে। এটা যদি দীর্ঘকাল চিকিৎসা অনেক কমপ্লিকেশন হতে পারে, কারণ জীবাণুটা সহজে যায় না। অনেকে গ্রেনুলোমা হয়ে গেলো, অনেক দিন যাবো দেখা গেলো তার কোনো একটা অঙ্গের মধ্যে বিশেষ করে সফট টিস্যুতে বড় বড় গোটা হয়ে গেলো, বোঝাই যাচ্ছে না এটা কি। আজকাল আমরা ডার্মোস্কোপ করে অথবা বায়োপসি করে বের করা যে এটা আসলে স্ক্যাবিস। অনেক সময় স্ক্যাবিস বোঝা যায় না, অনেক চুলকাচ্ছে কিন্তু বুঝতেছে না এটা কি জিনিস। আপনাদের কাছে চেম্বার পর্যন্ত যারা আসে তাদের ব্যাপারটা কি দেখেন? তারা কি তাড়াতাড়ি আসে নাকি কেউ কেউ অনেক দেরিতেও আসে? সরকারি হাসপাতালে হয়তো সেই ঘটনা ঘটতে পারে, আপনাদের কাছে তো যথাসময়ে আমার চলে। কাছে বিশেষ করে দেখা গেল অনেক জায়গায় ঘোরাঘুরি পর 5 জন 7 জন 10 জন ডাক্তার দেখা আছে। হ্যাঁ, কারণ আমার কাছে সিরিয়াল পেয়ে দেরি হয়, এই জন্য অনেক কিন্তু অন্য ডাক্তার দেখায় আসে। অনেক হয়তো স্টেরয়েড লাগে, সেই কারণে ও কাজ করতেছে না, স্কিনটাতে স্টেরয়েড লাগানোর কারণে ইনফ্লামেশন কমে যায়, কিন্তু ওই সার্কোপ্রিস কিন্তু যাচ্ছে না, যেটা ফাঙ্গাসের ব্যাপার। স্ক্যাবিসের ক্ষেত্রে সচেতন মহলেও কি ধরনের অপচিকিৎসা বা অপব্যবহার ওষুধের নিয়মকানুন তো একটা আছে, উদাসীনতা, কিন্তু অপচিকিৎসা কি কি হয় যেটি ভুল করে? একদম ভুলের মধ্যে যেটা হয়, এই ওষুধটা অনেক দিন লাগায় না, মনে করে ডাক্তার আবার যেতে বসে যাবো না, 3 দিন লাগানোর পর 2 দিন আর যায় না, আর কয়দিন ভালো হয়ে গেলে পরে একটু আরাম পায়, চুলকানো কমে গেল, দেখা গেল আসতেছে না। এইটা হচ্ছে বড় বড় প্রবলেম হয়। এটা আরেকটা যেমন মাটা চিকিৎসা করছে, দাদি নানিকে চিকিৎসা করছে না, দাদি করে যাচ্ছে, দাদি নাদিতে আরম্ভ করে সবাই, অনেক বাসায় জয়েন্ট ফ্যামিলি দাদি থাকে বা নানি থাকে, তাদেরকেও চিকিৎসা করতে হয়। কাজের বুয়া তো চিকিৎসা করতেছি না। আমি এই জন্য একটা সিস্টেম করছি যে পরিবারের সবাই, যে আপনার কাজের বুয়া আছে, আমার প্রিন্টেড প্রেসক্রিপশন থাকে সার্কুলার দিয়ে দেয়, এটা আপনার পরিবারের কারো নিয়ে যান, এবং ওষুধ কিন্তু কিনতে হবে, প্রেসক্রিপশন ফ্রি দিলাম, ওষুধ কিন্তু কিনবেন, আর ওষুধ ভাগাভাগি করবেন না। একটা টিউব 30 গ্রাম পরিবারের সবাই মিলে লাগাতে হবে না, ওই 30 গ্রাম একজন অ্যাডাল্টকে লাগাইতে হবে। অনেকে মনে হয় যে অ্যাক্টিভান্স সবাই মিলে লাগায়, তাতে কিন্তু কাজ হয় না। স্ক্যাবিসের রোগীকে আমরা দেখেছি আপনারা যে ওষুধ দিচ্ছেন বা আপনাদের সহকর্মীরা, মানে একটা টিউব একসাথে সবাই মিলে পরিবারের সবাইকে মাখতে বলে আর কি, পুরো টিউব শেষ করতে বলে, মানে এটা কি এখন আধুনিক নিয়ম? একটা টিউব 30 গ্রাম অ্যাডাল্টের, একটা টিউব একজনের জন্য, 15 গ্রাম একটা টিউব বাচ্চাদের 12 বছরের নিচে। কিন্তু করে কি অনেক সময় ওই টিউবটা ভাগাভাগি, তো তখন কিন্তু কাজ করবে না, কারণ শরীরের 1 সেন্টিমিটার থেকে বাদ দেওয়া যাবে না। সার্কোপ্রিস কোথায় আছে আমরা জানি না। ও চামড়ার ভিতরে ঢুকে ওখানে তারা প্রজনন প্রক্রিয়া হয়, ওখানে বাচ্চা হয়, ওখানে ডিম পারে, ওখানে তারা পেশাব পায়খানা করে, তাদের বর্জ্য নিষ্কাশন করে, এবং এই জন্যই চুলকায়, এবং রাত্রে চুলকায়, রাত্রে হাঁটাহাঁটি করে চামড়ার ভিতরে। এটা শুনলে মানুষ ভয় পাবে যে এটা চামড়ার ভিতরে ঢুকে যায়, কিন্তু বাস্তবতা এত জটিল। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। বিরতির আগে আমরা অনেক কথা বললাম স্ক্যাবিস নিয়ে, একটু জানতে চাই যে ওষুধের তো অনেক ধরনের পরিবর্তন হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন কোম্পানি নানা ধরনের ওষুধ তৈরি করছে, ওষুধের কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিনা, বা আগের তুলনায় আরও কেমন ধরনের সেফার ওষুধ এসেছে? আসলে অ্যাকচুয়ালি স্ক্যাবিসের প্রথম যে ওষুধ ছিল এত সেফ ছিল না, সালফার 5% গন্ধক, যারা বাংলা বলা হয় সালফার। আমরা যদি ঢাকা মেডিকেল পড়ি ছাত্র, তখন এটা কাগজের মধ্যে পেঁচিয়ে ঢাকা মেডিকেল দেওয়া হতো। সালফার খুবই টক্সিক ওষুধ এবং অনেক বেশি অ্যালার্জি হয়। পরবর্তীতে আসলো গামা বেনজাইল হেক্সাক্লোরাইড, যেটা বাচ্চাদের একটা নিউরোলজিক্যাল প্রবলেম হয়, নিউরোটক্সিন। তারপরে আসলো এসকাবিওর একটা বেঞ্জয়, এইটার শরীরে লাগানোর পর এত জ্বালাপোড়া করতো যে এটা ভয়ঙ্কর। তারপরে এখন আসছে পারমেথ্রিন বা ক্রোটামিটন, এগুলি মাইল্ডের ওষুধ। এখন যে ওষুধগুলি আছে অনেক মাইল্ড, কিন্তু কার্যকারিতা একই রকম। আর রিসেন্টলি যে ডেভেলপমেন্ট হচ্ছে অরাল, যেটা খাওয়ার ওষুধ, যেটা আইভারমেকটিন একটা নতুন ওষুধ আসছে, যেটা এখানে খাওয়ার ওষুধ, এটা আগে ছিল না। ওষুধের অনেক পরিবর্তন আসছে এই মডার্নে, গত কয়েক বছরে, খুব বেশি দিন না, গত কয়েক বছর কিন্তু অনেক পরিবর্তন। ভালো সেফার ওষুধ আছে, সাইড এফেক্ট কম এবং কার্যকারিতা অনেক বেশি। ওষুধ অনেক ডেভেলপমেন্ট, বিভিন্ন কোম্পানি ওষুধ আনছে, বিভিন্ন কোম্পানি, আমাদের দেশের কোম্পানি এসে বলবে ফার্স্ট টাইম ইন বাংলাদেশে আমরাই আসছি, কিন্তু অনেকে কিন্তু ফার্স্ট টাইম ওষুধ আনে। তো অনেক ফার্স্ট টাইম ওষুধ এসে গেছে, খুব কাজের। এবং এটা যেহেতু আমাদের দেশে এই রোগটা অনেক বেশি, কারণ স্ক্যাবিস রোগ খুব কম। আমার মনে পড়ে আমি ভিয়েনা শহরে ইউনিভার্সিটি 1 বছর ছিলাম, কোনো স্ক্যাবিস রোগ দেখি নাই।
ইভেন লন্ডনে আমি যখন ছিলাম 84-85-এ সেন্ট থমাস হসপিটালে, সেইখানে আমি 1 বছরের মাত্র 2টা স্ক্যাবিস রোগী পাইছি, তারা আবার HIV ইনফেক্টেড ছিল, ইমিউনো সাপ্রেস, কিন্তু এত কম। কিন্তু আমাদের দেশে স্ক্যাবিস, আমি বাংলাদেশে আসার পরপরই একটা রিসার্চ করলাম 6,000 রোগী, তার মধ্যে 1200 ছিল স্ক্যাবিস রোগী, এবং তখনই দেখলাম যে শুধু গরিবেরই হয় না, বড় লোকের সবারই হয়। স্যার, খুব কমন একটা রোগের ব্যাপারে বলি, এই সমস্যাতে অনেকেই ভুগে থাকে, যে মুখের ভেতরে যে ঘা হয়, মাড়িতে হয়, এটা অনেকে বলে এমনি এমনি ভালো হয়ে যাবে, কেউ বলে কিছু ওষুধের কথা বলে, কিন্তু আলটিমেটলি যার হয় তার খুব ঘুরে ফিরে হয়। এখান থেকে আসলে বাঁচার পথ কি? অ্যাকচুয়ালি মুখের ঘা এমন একটা রোগ, এই মুখের ঘা অল ওরাল লেশন লুকস অ্যালাইক। আমি যখন পড়ালেখা করি বাইরে বিদেশে, তখন একটা ক্লাস হইতো, এখানে ENT ডাক্তার থাকতো, ENT টিচার থাকতো, সেখানে থাকতো হইলো ডেন্টাল সার্জন, সেখানে আমরা স্কিন স্পেশালিস্ট, এটা একটা জয়েন্ট স্পেশালিটি। এখন মুখে বিভিন্ন রোগ হয়, সাধারণত যে রোগটার কথা এখন আপনি বললেন সেটা হলো এফথা আলসার। এটা স্ট্রেস থেকে হয়, টেনশন থেকে হয় মুখের ঘা, এটা কিন্তু প্রায়ই হয়, এটা স্ট্রেস রিলেটেড। তখন একটা ক্রিম লাগাইলে, যেমন ওইখানে আমরা যেটা বলি ট্রাইমেসাইল অ্যাসিটোনাইন নামে একটা সুন্দর অরাল বীজ দেওয়া হয়, এটা লাগাইলে একদিনই চলে যায়। কিন্তু ওখানে আবার লাইকেন প্ল্যানাস নামে একটা ভয়ঙ্কর রোগ হয়, যেটা দীর্ঘমেয়াদী ঘা হয়, লাইকেন প্ল্যানাস। এটার জন্য অনেক রোগ দরকার, অনেক সময় দরকার। তারা ঝাল খেতে পারে না, ঝাল খেলে কষ্ট হয়। এমনকি ঝাঁজ, যেমন গোলমরিচ ঝাল না, ঝাঁজ, গরম মশলা ঝাল না, ঝাল, ওগুলি খেতে পারে না। অতি গরম অতি ঠান্ডা খেতে পারে না। যার হয় সে জানে, দাঁতের ভিতরে মাড়িতে হয়, মুখে হয়, জিহ্বায় হয়, গালের ভিতর হয়। তখন দেখা যাচ্ছে অনেকের দাঁতের গোড়া হয়, রেট্রোমেলার কার্সিনোমা, ক্যান্সার, স্কোয়ামাস সেল কার্সিনোমা। অনেকে বলেন যে মুখের ঘা বেশি দিন থাকলে ক্যান্সার হয়। এটা ঠিক, কিন্তু খুবই কম রেয়ার। এটা এই জন্য বললাম যে এটা নিয়ে মানুষের অনেক চিন্তা, মুখে ঘা হইলে দৌড়ে আসে যে ক্যান্সার কিনা, কিন্তু খুব রেয়ার। আমি আমার লাইফে 2টা কি 3টা রোগ দেখেছি মুখের ঘা থেকে ক্যান্সার, অনেক কম। কিন্তু স্যার, ওই অনেকে বলেন চিকিৎসকরা যে ভিটামিন সি বেশি খান, কেউ ভিটামিন বি ক্যাপসুল লিখে দেন, এগুলোর কোনো প্রভাব আছে? অ্যাকচুয়ালি শুধুমাত্র অ্যাঙ্গুলার স্টেমাটাইটিস, যদি ঠোঁটের 2 কোণায় যেটা হয়, এই চেইলাইটিস বলে বা চেইলোসিস, এইটা একমাত্র আইবুপ্রোফেনে কাজ করে। ভিটামিনের কোনো এফেক্ট নাই। ভিটামিন সিতে মুখের ভিতরে ঘা হয়, এটা বাচ্চাদের, এটা এত বেশি না, এটা খুবই কম। যে ভিটামিনের অভাব, এটা হলো অনেক বেশি ভিটামিনের অভাব। যদি কারো একদম একটা গরিব বাচ্চা যার ইমিউনো সাপ্রেস, তার অনেকগুলি রোগ আছে, ওদের হইতে পারে, তার মধ্যে এটা হয়, কিন্তু মুখে শুধুমাত্র ভিটামিনের অভাব এটা হয় না। স্যার, একেবারে খুবই কমন সমস্যা, আপনার কাছে আসলেই অনেকে সোশ্যাল মিডিয়াতে ছবি দিলেও লিখে ফেলে যে একটু স্যারের কাছে এটা চুলের ব্যাপারে, মাথায় চুল কমে যাচ্ছে। প্রথমত আমি জানতে চাই যে ঢাকা শহরে যে আবহাওয়া, যে আমরা বারবার 1 নম্বরে চলে যাই দূষণের দিক থেকে, এটির প্রভাব কত বেশি আসলে, বা ঢাকা শহরের পানির প্রভাব কত বেশি চুল পড়বার ক্ষেত্রে? আচ্ছা, চুলে পড়ার উপরে কিন্তু পানির খুব প্রভাব। হ্যাঁ, কারণ দেখেন নোনা পানি অথবা যেসব জায়গার পানি খার বেশি। আমার অনেক রুগী আছে যারা রাজশাহীতে পড়তে যায়, সেখানে রুয়েটে যায় অথবা মেডিকেল কলেজে যায়, ওই এলাকায় যারা যায়, খুলনায় যায় পড়তে, দেখা গেল ওদের অনেক চুল পড়ে যায়। তার মানে ওখানে পানিটা অনেক বেশি খার, অনেক বেশি নোনা, পানিটার খুব প্রভাব। আরেকটা অবশ্যই দূষণ, যেটা আবহাওয়া দূষণের অনেক প্রভাব, ধুলা বালি অথবা এই যে গাড়ির ধোঁয়া, এই বিভিন্ন রকম যে ফিউমস বা কার্বন ডাইঅক্সাইড, এর থেকে দেখা গেল কার্বন থেকে অনেক চুল পড়ে। এটা আবহাওয়ার উপরে অবশ্যই একটা প্রভাব আছে চুল পড়ার, এটা ডেফিনিট। কিন্তু চুলের বিষয়ে আর একটু গভীরে যাবার আগে, সাধারণত মানুষের যে প্রবণতা, কেউ হয়তো প্রতিদিন শ্যাম্পু করছে, কেউ তেল দেবার অভ্যাস আছে, কেউ হয়তো চুলে হাতই দিতে চায় না, মানে বিজ্ঞানসম্মত নিয়মটা কি চুল ভালো রাখা? প্রথম কথা, চুলকে পরিপাটি রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শ্যাম্পু করতে হবে, ধুইতে হবে, সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন এটাকে ওয়াশ করতে হবে। এখন ডিপেন্ডস, কেউ বাইক চালাচ্ছে, তার এত ধুলাবে, তার তো ডেইলি ধুতে হবে। ইট ডিপেন্ডস অন দি প্রফেশন। মানে যখন সে হাত দিয়ে বুঝতে পারবে যে সমস্যাটি হচ্ছে, তখন সে শ্যাম্পু ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চুল অনেক মারা আসে, বাচ্চা চুল আশ্রয়ই না, বলে আমার চুল পড়ে যায়। চুল তো পড়বেই, 30 থেকে 100টা চুল পড়া নর্মাল। বাচ্চা মনে করে আমার 9টা চুল পড়ে, অনেক কষ্ট আমার, এরকম রোগী আমরা পাই। তখন ও চুল আশ্রয়ই না, তার জন্য কিন্তু প্রবলেম। কারণ চুল দীর্ঘকাল থাকলে, ওই যে অনেক দিন 12 বছর অনেকে দেখা গেল তপস্যা করে জটাধারী হয়, তার মানে ওই চুল দিয়ে পরে চুলটা আর ফেলে না, ওইটা এক সংখ্যার। একটা মানুষ যদি দিনে 30টা চুল পরে, মাসে কয়টা পরে? আমাদের মাথায় 1.5 লক্ষ 2 লক্ষ চুল থাকে তো, এবং এই চুলটা পড়তেই হবে, কারণ এটা চুলের বয়স 2 বছর। যে লোকটার বয়স 16 বছর, তার মাথার চুল কিন্তু 8 বার সব পড়ে গেছে। এটা অবিশ্বাস্য হইল সব। তো এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তাই চুল পড়াটা এখন ব্যাপার না, চুল পড়া নর্মাল।
কিন্তু স্যার এই যে তেল মাখতে যারা চায় মনে হয় যে একটু আরামে আছে বা চুলগুলো একটু মানে তেলের সাথে কোনো আপনার কোনো গল্প আছে তেলের সঙ্গে আমার যেটা হইলো এটা বিশেষ আমি বলি যে তেল চুলের জন্য ক্ষতি বেশি হয় লাভের চেয়ে। তাই? কারণ মানুষের মাথায় এমনি সেবাম থাকে, তো সেবাম মানে তেল, যখন তেল দেয় এটা আরেক তেলের উপরে তেল পরে। আমরা আগের দিনে দেখতাম আমরা ঘুষ যারা মাটা বিক্রি করে, দই বিক্রি করে, তারা ঘি খাচ্ছে, ঘি মাখন দিচ্ছে, ঘি মাথায় দিচ্ছে তাদের মাথায় টাক অথবা ভুঁড়ি। তো এটার কারণটা কি? বেশি তেল। অতএব তেল কম দিতে হবে। আজকাল অবশ্য বিভিন্ন সেরাম বেরিয়েছে তেলের, কারণ অয়েল চলবে, কেন নারিকেল তেল দেওয়া হয়। আগের দিনে মানুষ অনেক বৈজ্ঞানিক জিনিস করছে। নারিকেল তেল হলে সবচেয়ে বেশি অয়েল সলিবল, এটা কিন্তু বেশি তেল না, এর মধ্যে পানি বেশি। আচ্ছা। এই জন্য নারিকেল তেলটা ভালো। তেল দিবেন যে রুক্ষ মাথা হয়, এবং তেল আর যাদের তেলে মাথায় তেল দেওয়া লাভ নাই, তার চুলের আর ক্ষতি হবে। যাদের রুক্ষ মাথা তাদের, যে গরিব মানুষকে তেল দিতে পারতেছে না। দূষণের কারণে যদি কেউ মনে করে যে আমি ক্যাপ ব্যবহার করব, এই ক্যাপটা বেশিক্ষণ মাথায় থাকার কারণে কি চুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়? আমরা যেটা হাড়ি দুব্বাতে রাখি, দেখা গেল ওই হাড়ির নিচটা কিছুদিন দুব্বাগুলি মরে গেছে। আর যারা ভারী ক্যাপ পরে তাদের জন্য আমরা প্রায় দেখি যে হুজুরা পাগড়ি পরেন, আর্মি পুলিশ ক্যাপ পরে, তাদের একটা বিশেষ জায়গায় চুল থাকে না। একটা বাচ্চা যখন ঘুমায় তখন দেখা গেল ওই বাচ্চার মাথার এক সাইডে চুল থাকে না, তার মানে প্রেশার এফেক্ট চুল পড়া অত্যন্ত ইম্পর্টেন্ট। তো সেই জন্য ক্যাপ ব্যবহার করবে, পোরাস, এটা ছিদ্র থাকতে হবে, এবং যদি ঘামে ক্যাপটা খুলে ফেলতে হবে। ঘরে ক্যাপ পরবে না, বাইরে গেলে শুধু রোদের জন্য পরবে। অত এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। স্যার বিশ্ব স্বীকৃত যে দুটি পদ্ধতির কথা আমরা জানি, একটা হচ্ছে পিআরপি থেরাপি আর একটা হচ্ছে মানে চুল গ্রাফটিং, মানে এই দুটো মানুষ করতে চায়, কিন্তু মানুষের মূল সমস্যা হচ্ছে সে একই সঙ্গে এই কম্বিনেশনটা নিতে পারে না। আমাকে চুলে হয়তো ওষুধও নিতে হচ্ছে, পিআরপিও নিতে হচ্ছে, আবার ওষুধ খেতে হচ্ছে, মানে এটি কি মানা কি স্যার মানে অনেক কঠিন কিনা, বা সহজ কোনো পথ আছে কিনা? চুল প্রথম কথা হলো চুল যদি কেউ যেমন গ্রাফট করে, প্রথম বলি গ্রাফট। আচ্ছা, গ্রাফটের পরে কিন্তু এটি শেষ না, গ্রাফট পার্মানেন্ট। কারণ গ্রাফটে যে চুলটা গ্রাফট করা হয় এটা মাথার পিছন থেকে আনা হয় এগুলি। কারণ চুল পড়ার প্রধান কারণ অ্যান্ড্রোজেন হরমোনের জন্য। আর অ্যান্ড্রোজেন বেশি হওয়ার কারণে ডিএইচটি বলে, ডাইহাইড্রোক্সিটেস্টোস্টেরন যে বেশি হয় তখন চুল পড়ে, ছেলেদের মেয়েদের যাই হোক, তখন টাক পড়ে। কিন্তু পিছনে যে চুলটা ওইটা আবার ওই হরমোন রেসিস্ট্যান্স, ওই চুল সামনে লাগানো হয়। এখন চুল অনেকের কম, তখন করে কি সিগার মেথড আছে, একটা চুলকে চারবার মানে কেটে কেটে চারটা করা হয়, মানে লঙ্গিচুরিলে কাটা হয়, মানে একটা চুলকে চারটা জায়গায় লাগানো, মানে 4 গুণ বাড়ানো যায় চুলকে। তো চুলটা গ্রাফট করার পরে কিন্তু মেনটেন করতে হবে। মেইনটেনেন্সটা কি কি স্যার? যেমন 1 নম্বর, যেসব ওষুধ ব্যবহার করে চুল না পড়ার জন্য এগুলো ব্যবহার করতে হবে। ফেনেস্ট্রাইড ব্যবহার করতে হবে, অথবা সেখানে ডিটোস্টেরয়েড ব্যবহার করতে হবে, অথবা মিনোক্সিডিল ব্যবহার করতে, যে ওষুধগুলি লাইফ লং ব্যবহার করতে এগুলো ব্যবহার করতে হয়, নাহলে কিন্তু সে চুলটা পড়ে যায়। কিন্তু চুল একবার লাগিয়ে ফেলার পরে কিছুদিন পরে কি আবার চুল গ্রাফটিং করতে হয়? ওই জায়গায় লাগে না, কারণ চুলটা কিন্তু পার্মানেন্ট, ওটা গ্র করে পার্মানেন্ট। শুধুমাত্র যদি তার কোনো সমস্যা হচ্ছে ওষুধ খাবে, ওই চুলটা হবে না। কারণ কয়টা চুল লাগাবে ইট ডিপেন্ড হচ্ছে কী এরিয়া। 3 থেকে 5,000 বেশি একসঙ্গে লাগানো হয় না, এবং প্রথম ফ্রন্ট লাইনটা করা হয়, তারপর মিড লাইন, তারপর ব্যাকে তো লাগে না, ব্যাকে সবার চুল থাকে। আবার অনেকের অ্যালোপেশিয়া এরিয়াটা যদি হয় ওইটা কিন্তু অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, ওখানে কিন্তু গ্রাফট কাজ করবে না, অথবা লাইকেন প্লানাসিয়ার, এটা মানুষের সাইকেলসি অ্যালোপেশিয়া, ওখানে কিন্তু চুল আর গ্রাফট সব জায়গায় গ্রাফট কাজ করবে। বার্ন হলো পুরো এগুলো একটা যায়, ওখানে কিন্তু গ্রাফট কাজ করবে না। শুধু অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেমন এখন যেটা আজকাল খুব পিআরপির প্রচলন হয়েছে, মাইক্রো নিডলিং এগুলির প্রচলন প্রায় এই নেট দেখে মানুষ মাইক্রো নিডলকে নিজেই কথা শুরু করে দেয়। এটা কিন্তু ঠিক না, এটা ভয়ঙ্কর জিনিস, ক্ষতি হয়। কিন্তু আমার একটা মানে কিউরিয়াসিটি, সেটি হচ্ছে যে এই পিআরপি থেরাপি মানে এই দামের পার্থক্যটা অনেক হয়, একেবারে 1,000 থেকে শুরু করে 2,000, 5,000, 10,000, 16,000, মানে এই যে গুণগত পার্থক্য চেঞ্জ হয় কিনা, বা আপনি কোনটাকে বা আসলে আইডিয়াল আমরা বলবো? প্রথম কথা হলো যে যেটা আইডিয়াল করা হয়, আমরা যেটা পিআরপি করি, সেটা হলো নিজের ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করে ওখানকে প্লেটেলেট রিচ প্লাজমা নেওয়া হয়, ওইটা ইনজেক্ট করা হয়। আর এখানে আবার করা হয় গ্রোথ ফ্যাক্টর, একটা জিনিস আছে অনেকে গ্রোথ ফ্যাক্টর, এটা এক পিআরপি করলো 15 দিন পরে আবার করলো গ্রোথ ফ্যাক্টর, এটা কিনতে পাওয়া যায়, এটা একটা আর্টিফিশিয়াল তৈরি হয়। তো ওই গ্রোথ ফ্যাক্টর দিলে কিন্তু ওটা আরও বেটার কাজ করে, এটাকে স্টেম সেল থেরাপি বলা হয়। এটা এই থেরাপিটি স্টেম সেল থেরাপি। ওই স্টেম সেল থেরাপি এই জন্যই দাম বেশি হয়, যে সেন্ট্রিফিউজ যে পদ্ধতিটা, যে যত রিফাইন পদ্ধতি করে তার খরচ বেশি হবে। রিফাইন পদ্ধতি হলে হচ্ছে সেটা কার্যকারিতা বেশি হবে। আরেকটা হলো এক্সপার্ট হ্যান্ড, যে ইনজেকশন দেওয়ার এক্সপার্টাইজ আছে,
সবার তো এক্সপার্টেজ একরকম হবে না। যার এক্সপার্ট ভালো, যার রুগী বেশি ভালো কাজ করে, লোকজন কিন্তু তার কাছে আসে। সব ফুলেই কিন্তু ভ্রমর যাবে না, ভ্রমর সেই ফুলে যাবে যে ফুলে মধু বেশি। কিন্তু স্যার এই যে মানে বারবার যে নিডেল দেয়া হয়, এটা সাধারণ মানুষের একটা ভীতি কাজ করে, মানে এটিতে আসলে মাথার বা স্ক্যাল্পের বা কোনো ক্ষতি আসলে হয় কিনা? এটা অনেকে জিজ্ঞেস করেন ব্রেইনের কিছু হবে নাকি। কারণ ব্রেইন প্রায় 6 থেকে 7টা লেয়ার পরে আসবে মাথা স্কাল্প, তারপরে আসবে স্কাল্পের পরে স্কাল্পের উপরে একটা পর্দা, স্কাল্পের ভিতরে পর্দা, ব্রেইনের একটা পর্দা আছে, তারপরে এটা অনেক সুরক্ষিত জায়গা। এটা কোনো ভীতির কোনো ব্যাপারই না। নিডল থাকে স্কিনের মধ্যে এবং এটা একদম স্কিনের মধ্যেই, এটা কোনো অবস্থায় যে স্কিনের ভিতরে মাসল আছে সেখানে যাবে না, সেখানে যাবে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। আলোচনায় তো কয়েকটি বিষয় নিয়ে আমরা খুব বিস্তার আলোচনা করলাম। ফাঙ্গাসের ব্যাপারে স্যার একটু জানতে চাই যে এটি কি অবস্থায় বাংলাদেশে এখন আছে? ফাঙ্গাসে একসময় এমন একটা রোগ ছিল, একবার ওষুধ দিলে 15 দিন পরে কি ভালো, কিন্তু আজকাল হচ্ছে না কেন? ফাঙ্গাসের ধরন চেঞ্জ হচ্ছে। যেমন শুধুমাত্র যে টিনিয়া, আগে ছিল টিনিয়া, এখন আসছে এটার সঙ্গে অনেক ধরনের ফাঙ্গাস আছে, যারা এলবিকান্স বলা হয়, ক্যানিডা এলবিকান্স আছে, তারপর আবার পিটিডিয়াসিস ভেসিকুলার আছে, এবং বিভিন্ন জীবাণু আছে, ফাঙ্গাস প্রকারভেদ আছে। সব জায়গায় সব ফাঙ্গাসের ওষুধ কাজ করে না। এখন যেটা হচ্ছে ফাঙ্গাস, ওই একই অবস্থায় যে পরিস্থিতি দাঁড়ায়, এটা কিন্তু পৃথিবীতে এখন প্রায় কন্ট্রোল। কিন্তু আমাদের দেশে যেতে সমাজ ব্যবস্থার কারণে, যে আমাদের সমাজ ব্যবস্থাগুলো আমরা একসঙ্গে অনেক লোক থাকি, একসঙ্গে বসি, বা পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলি, বাজারে হাটে আমরা ধাক্কাধাক্কি করে চলাফেরা করি, অথবা এই যে গায়ের সঙ্গে গা লাগে, ছত্রাকটা ছড়িয়ে যায়। এবং এইখানে যে জিনিসটা আমরা আরেকটা যেটা এখন হচ্ছে ইদানিং ফাঙ্গাস, যেটা হচ্ছে আমরা রেসিস্ট্যান্ট ফাঙ্গাস পাচ্ছি। কীরকম? আচ্ছা, বরিকোনা নামে একটা ওষুধ আসছে, এটা কিন্তু অ্যাসপারিগেলোসিস এবং এটা ডিপ মাইকোসিসের ওষুধ। অ্যাকচুয়ালি আমাদের যে সুপারফিশিয়াল ফাঙ্গাস, এটা ব্যবহার তেমন বেশি নাই, কিন্তু আমাদের দেশে করা হচ্ছে বিকজ এটা হঠাৎ করে ব্যবহার খুব ভালো কাজ করে। আমি কিছু রিসার্চ আমরা করেছি এখন, ফাঙ্গাস কালচার সেন্সিটিভিটি একটা ক্লিনিকে করা হচ্ছে, আমি এটার মধ্যে পার্টিসিপেট করি। তো দেখা যাচ্ছে যে এই নতুন ওষুধের বরিকোনা রেসিস্ট্যান্স আজকাল নতুন, আগে এটা ছিল না, এই টেস্টই ছিল না, এখনও নাই, খুবই কম। ফাঙ্গাস রেজিস্ট্যান্স হওয়ার কারণে কিন্তু আজকাল দেখা গেল একটা লোক খুব শক্ত ওষুধ খাচ্ছে, অনেক 3টা ওষুধ খাচ্ছে অ্যান্টিফাঙ্গাল, কিন্তু কাজ করতেছে না, যা আছে তাই, বরং বাড়তেছে। এই কারণে ফাঙ্গাসটা আরও ভয়ঙ্কর। স্যার অন্যান্য একই তো, এটা ছোঁয়াচে রোগী তো আসলে, যেমন চুলকানি বলি, স্কেবিস বলি, মানে ফাঙ্গালকে অন্য গুলোর সাথে কিভাবে আসলে আলাদা করবেন, বা লক্ষণগুলো কি প্রকাশ পায়, কখন আসবে? ফাঙ্গাসের এটা একটা জীবাণু, যেটাকে বলা হয়, এটা প্ল্যান্ট, একটা গাছ জাতীয় জিনিস, কিন্তু ক্লোরোফিল ফ্রি। এবং এই জিনিসটা এমন একটা সুতার মতো জিনিস, এটা ছড়ায় শরীরের বিভিন্ন জায়গায়। সার্কোপটিসের একটা পরজীবী, দেখা যায় খালি চোখে, এটা মাইক্রোস্কোপে দেখা যায়। এটা কোনোটা আসছে স্পোর বিয়ারিং, কোনোটা স্পোর ছাড়া। স্পোর যেটা আমার থাকে, সেটা আবার সব অ্যান্টিফাঙ্গালে কাজ করবে না। আগে গ্রাইসোফালভিন ছিল, ওখানে কাজই করতো না। ইদানিং নতুন নতুন ওষুধ আসছে, কাজ করে, কিন্তু রেসিস্ট্যান্ট দেখা দিচ্ছে। এবং এটা ভিন্ন ধরনের, যেমন ব্যাকটেরিয়া, যেমন বিভিন্ন অনেক অ্যান্টিবায়োটিক আছে। অ্যান্টিফাঙ্গাল তো ওষুধ বেশি না, আগে ছিল না। 50 বছর শুধু গ্রাইসোফালভিন এই কাজ করছে, আমাদের আমলের কথা বলি। কিন্তু ইদানিং 5টা 7টা 10টা নতুন অ্যান্টিফাঙ্গাল ওষুধ, যত অ্যান্টিফাঙ্গাল ওষুধ আসছে, রেসিস্ট্যান্ট ডেভেলপ করতেছে। এবং রেসিস্ট্যান্সে বড় কয় ফেইলিওর অফ ট্রিটমেন্ট। ফেইলিওর ট্রিটমেন্ট মানে রোগীর এই লাগানোর বা খাওয়ার পদ্ধতিমূলক। আমরা বলি আপনার 4 সপ্তাহ খান, সে 2 সপ্তাহে ভালো হলো, আর খায় না, তখন এই ওষুধটা আর কাজ করে না, কার্যকারিতা কমে যায়। এটা হল ফাঙ্গাসের সবচেয়ে বড় ভয়। চর্মরোগের কথা বললে আসলে সোরিয়াসিসটা এসে পড়ে। সোরিয়াসিস আসলে যার আছে সেই জানে যে কি যন্ত্রণাদায়ক অধ্যায়। মানে কোনো কি সুখবর আছে স্যার আগের চেয়ে? সোরিয়াসিস হলো পৃথিবীতে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ নন কমিউনিকেবল ডিজিজ, যেটা নিয়ে আমরা অনেক চেষ্টা করতেছি এটাকে যেন একটা মানে নাম্বার 1 নন কমিউনিকেবল ডিজিজ ওয়ার্ল্ড হেলথ ডিক্লেয়ার করে। কারণ এটা এত বেশি সাফারিংস, এত বেশি কষ্ট, এটা নিয়ে আগে শুধু আমরা মলম, টার এগুলি ছিল। তারপরে আসলো মেথোট্রেক্সেট, ভালো কাজ করে। মেথোট্রেক্সে অ্যান্টিমোটর, এটা একটা ক্যান্সারের ওষুধ, কিন্তু এটা আমরা ডিজিজ মডিফাইং এজেন্ট ইউজ করি, ভালো কাজ করে। তারপরে আসলো MMF, যারা মাইক্রোফেনলি মফেট, এটা একটা ওষুধ, ভালো ওষুধ। এবং আগে স্টেরয়েড ব্যবহার করা হয়তো খাওয়া লাগানো, কিন্তু স্টেরয়েড কিন্তু এটাকে বলে ডাবল এসো, মানে স্টেরয়েড একবার খাইলে আর ছাড়া যায় না, যেই ছাড়াই রিবাউন্ড হয়। এখন সুখবর হইল, এখন বায়োলজিক্স, দিনের পর দিন নতুন নতুন বায়োলজিক্স এমন একটা ওষুধ যেটা কোনো বায়োর থেকে, এটা মানুষের শরীর থেকে হইতে পারে, টিস্যুর থেকে হইতে পারে, অ্যানিমেল টিস্যু হতে পারে, ফিশের টিস্যুতে হইতে পারে। এটা একটা
জীবন্ত জিনিস থেকে তৈরি করা হয়, বায়োলজি অনেক দাম। একটা ইঞ্জেকশনের দাম হয়তো 40,000, 50,000, 20,000, 30,000, এবং হলো এটার স্যার। কোনো খাওয়ার ওষুধ নাই। ধরে নিলাম স্যার হলো, কিন্তু সেটি আসলে কতটা কল্যাণকামী বা কতটা রোগটা থেকে কল্যাণটা হলে মুক্তি দিচ্ছে? ওইরকম, এটা দেওয়ার পরে রোগটা একদম থেমে যায়। আচ্ছা, কিন্তু কথা হলো কতদিন থামে স্যার? এটা 1 মাসে একটা ইঞ্জেকশন দিতে হয়, বা 4 হিসাবে ইঞ্জেকশন দিতে হয়। ইঞ্জেকশন দেওয়ার পর এটা কিন্তু শেষ না, 5 বছর পর্যন্ত রিসার্চ করে দেখা যাচ্ছে 5 বছর সে সুস্থ থাকে, কিন্তু 5 বছর থাকে ইঞ্জেকশন মাসে মাসে দিতে হবে, 50,000, 30,000 যাই হোক দিতে হবে। এখন পৃথিবীতে এটি অনেক গবেষণা করার পরে, অনেক কিছু মুভমেন্ট করার পরে বিভিন্ন দেশে এখন এটাকে ওই দেশের যে সিস্টেম ওইটা ইন্স্যুরেন্সটা কভার করে, আগে করতো না, যে কারণে এটা অনেক দেশে এটা ব্যবহৃত হয় এবং খুবই ব্যবহৃত হয়। আমাদের ইন্স্যুরেন্স নাই বলে মানুষ পারে না, কিন্তু এটা খুবই কার্যকরী। বলা হয় এই একমাত্র সুখবর হলো বায়োলজিক্স, এছাড়া অন্য কিছু সেটিকে বাংলাদেশে দেয়া প্রয়োগ শুরু হয়েছে? প্রয়োগ অনেক আমরা শুরু করছি। আপনারা দিচ্ছেন? আমরা দিচ্ছি রোগীদের, শুধুমাত্র ধনাঢ্য ব্যক্তিরা দিতে পারছে, গরিব মানুষ কারণ এত নিয়মিতভাবে দেওয়া সম্ভব দেওয়া না। সম্ভব সেই কিডনি চিকিৎসার মতো না, ডায়ালাইসিস তার করতে মাসে যে দেখা গেল খরচ হয়। 50,000 টাকা একটা বাজেট তার করে বসতে হবে। আমি এই জন্য আগেই বলি, যদি আপনি আগামী 5 বছরে মাসে 50,000 টাকা খরচ করেন, আগে 1 লাখ ছিল, এখন কমছে, যদি খরচ করতে পারেন তাহলে নামেন, নাইলে কিন্তু পরে অন্য ওষুধে ধরবে না, সমস্যা হয়ে যাবে। অনেক বায়োলজিক নিয়ে পরে বিপদে আছে। স্যার মানে চর্ম যেহেতু চামড়া সব থেকে বড় অঙ্গ, আপনারা যেটি বলেন, একেবারে মোটা দাগে অন্যান্য রোগের সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত না, মানে মোটা দাগে কোন লক্ষণগুলোতে আসলে মানুষ বুঝে যাবে যে এটা চর্মরোগ না হলে আমি কোনো না কোনো একটা বড় ধরনের রোগের ভিতরে যাচ্ছি? সেই লক্ষণগুলো কি কি? দেখা গেল চর্মরোগ কমতেছে না, তার ইনফেকশন হচ্ছে বারে বারে, তখনই প্রথমে ডায়াবেটিস আছে নিয়ে দেখি। ডায়াবেটিসের সাথে খুবই চর্মরোগের অনেক সম্পর্ক, মানে চামড়ার সঙ্গে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যার যোগাযোগ নাই। লিভারের যোগাযোগ আছে, হার্টের যোগাযোগ আছে, যেমন সোরিয়াসিসের সঙ্গে হার্টের একটা প্রত্যক্ষ সম্পর্ক, কারণ সোরিয়াসিস ভাস্কুলার ডিজিজ এবং হার্টও ভাস্কুলার ডিজিজ। তো এই জন্য চর্মরোগ যদি বেশি খারাপ পরিস্থিতি হয়, একটা মানুষ দেখা গেলো যে চর্মরোগ তার শরীরের কিছুতে কমতেছে না, তার বাড়তেছে, দেখা গেলো তার হার্টে তার প্রবলেম দেখা দিচ্ছে, সংযোগ আছে ডায়াবেটিস। তারপর অনেক দিন চর্মরোগ আছে ঘাস হারে না, যেমন আমি বলি একটা এই আর্সেনিক নিয়ে আমাদের দেশে অনেক সমস্যা। আর্সেনিক একটা চর্মরোগ, আর্সেনিক যে চামড়া, আর্সেনিক অনেকদিন থাকার পর দেখা গেলো চামড়ার মধ্যে ক্যান্সার দেখা দিচ্ছে, বাউল ডিজিজ, স্কোমাস সেল বেঁচে, অনেক রোগী আঙ্গুল কেটে ফেলতে হয়েছে ক্যান্সার কি আর্সেনিক থেকে। এটা কি চর্মরোগের একটা ভয়াবহ রোগ। ডায়াবেটিক পেশেন্টের যেমন চোখ, হাত, কিডনি সবকিছু মানে কলাপস করে অনেক ক্ষেত্রে, চামড়ার ক্ষেত্রে কি হয়? না, ওইরকম কোনো কলাপস করার কিছু, ওইরকম ডায়াবেটিস যেরকম একটা ক্ষয় রোগ, ওইরকম চর্মরোগ ক্ষয় রোগ না। হ্যাঁ, কিছু রোগ আছে, যেমন আমরা লেপ্রোসি যেটাকে বলি, লেপ্রোসি। তো লেপ্রোসি এমন একটা রোগ যেটাকে লেপ্রোসি সবচেয়ে প্রাগ ঐতিহাসিক মানুষের জীবনের, মানুষের মানব ইতিহাসের প্রাচীনতম রোগ হলো এই রোগটা লেপ্রোসি বা কুষ্ঠরোগ, যেটা কুষ্টাম নামে বেদ গ্রন্থে আছে, যেটা তাছাড়া বাইবেলে আছে, যেটা আমাদের গ্রন্থে আকমা নামে আমাদের গ্রন্থ শরীফে আছে। এই রোগটা অনেক পুরাতন রোগ। এইটা কিন্তু ক্ষয় হয়, আঙ্গুল ক্ষয় হয়ে যায়, পা ক্ষয় হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, চোখ খোলা হয়ে যায়। এটাই কিন্তু একমাত্র চর্মরোগ যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেয়। স্যার, যতগুলো রোগের কথা আমরা বললাম, এর বাইরে আপনার এখানে তো আসলে মানুষ তো রেফার করে আপনাকে, বা মানুষ বাধ্য হয়ে আপনার কাছে আসে, আর কোন রোগ এরকম বিড়ম্বনার ভিতরে ফেলছে বা ক্রমাগতভাবে প্রকোপ ছড়াচ্ছে? ইদানিং দেখা যাচ্ছে যে এই আত্মীয়র মধ্যে বিয়ে হচ্ছে, খালাতো মামাতো বোন, এদের একটা ইপিডার্মোসিস বুলোসাম একটা রোগ হয়, ফুসকা হয়। ছোট বাচ্চাদের ফুসকা হইতে আঙ্গুলটার নখগুলি নাই, নখ খসে পড়ে যাচ্ছে, আঙ্গুলটা ঘা হয়ে যাচ্ছে, এই ফুসকা সারতেছে না। ছোটোবেলার থেকে শুরু হলো, দেখা গেল যে 12 বা 14, 15, 16 বছর। আমার একটা ফ্যামিলি আছে, 2টা ভাই, তারা এক মেডিকেলে পড়ে, এখনও তার ফুসকা হচ্ছে 18 বছর 20 বছর। কিন্তু স্যার, এটা যে ওই যে পারিবারিক ইতিহাস, এটা কনসিকুলার ব্যারিজ বলে, কিন্তু তা ছাড়াও হয়। কোনো আত্মীয় নাই, গ্রামেও বাড়ি না, একজন হয়তো সিলেট, একজন নোয়াখালী, তারপরে হচ্ছে। কিন্তু আপনারা যেটা দেখছেন যে ওই যখন হিস্ট্রি নিচ্ছেন, ওই পরিবারের মধ্যে বেশি দেখতে পাচ্ছেন। ওইটা কমন বলা হয়, এটা মানে সায়েন্সও তাই বলে, রিসার্চও তাই বলে। অনেক আননোন কজও দেখা যায় যে এমন ধরনের রোগ হয় যেটা আইডেন্টিফাই করা যায় না, কিন্তু দেখা যাচ্ছে যে যেমন এসএলই একটা রোগ হয়, এসএলই সাংঘাতিক। এসএলির সঙ্গে আবার কিডনি সম্পর্ক, এসএলির সঙ্গে চামড়ার সম্পর্ক, এসএলির সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছু সম্পর্ক আছে। এই সিস্টেমিক লুপাস বলে, সিস্টেমিক ইনভলভ হয়, অথবা অনেক চর্মরোগের সিস্টেম ইনভলভমেন্ট হয়। আপনার একটু ব্যক্তিগত প্রসঙ্গে যায়, যেহেতু আপনাকে পেতে কে না চায় আপনাকে অন্তত একবার দেখাতে, সেক্ষেত্রে আপনার কাছে যারা সিরিয়াল দিচ্ছে, মানে এটিকে যে কোনো রোগী সিরিয়াল দিলেই আপনাকে দেখাতে পারে, নাকি এখানে একটা মানে একটু যাচাই বাছাই হয় যে একটু জটিল হলে আপনার কাছে আসতে পারবে, এরকম আসলে কি নিয়ম? না, অ্যাকচুয়ালি কোনো যাচাই বাছাই হয় না। যেই সিরিয়াল নেই, যেমন এখন সিরিয়াল হচ্ছে ডিসেম্বর মাসের 20 তারিখ সিরিয়াল শেষ,
ডিসেম্বর মানে এই ডিসেম্বর যে সিরিয়াল হচ্ছে 20 তারিখ পর্যন্ত জিজ্ঞেস করলাম যে 20 তারিখ পর্যন্ত সিরিয়াল শেষ, এখানে কোনো যাচাই বাছাই নেই। তবে আমি যে জিনিসটা করি, আমি যেমন আমি 50 জন রোগী দেখবো, তখন আমি 5টা রোগী সিরিয়াল রেখে দিই, 10, 20, 30, 40, 50 খালি ইমার্জেন্সি রোগীর জন্য, বা বিশেষ কোনো রোগ, একটা হয়তো একটা বিশেষ মানুষ তাকে না করা যাবে না, আমার আত্মীয় স্বজন বা ওইরকম একটা ওই লেভেলের লোকজন, তখন ওই জন্য আমি স্কোপ রাখি। কেন রাখি? যেন রোগীরা কিছু না বলতে পারে, স্যার তো সিরিয়াল ছাড়া ঢুকে দিল, আমি তো 3 মাস আগে সিরিয়াল, এরকম ঘটনা হয়েছে যে আমি 3 মাস সিরিয়াল দিই, এখন তখন ওরা বলে যে স্যারের 5টা সিরিয়াল স্পেশালি ইমার্জেন্সি রাখা হয়, এটা বিশেষ কারণে, ওইটা কিন্তু আমরা রিজার্ভ রেখে দিই, এগুলি কাউকে দেওয়া হয় না এই কারণে। আর এমনি দেখা যায় না যে রোগীরা কোন কথাগুলো আসলে মানতে চায় না, মানে আপনি যত রোগী দেখছেন সবাই কি আসলে নিয়ম কানুন এগুলো কি সবকিছু মানছে, ওষুধ খাচ্ছে? প্রথম কথা হলো দীর্ঘকাল ওষুধ খাওয়া মানতে চায় না। যেমন অনেকে বলেন যে লাইফ লং ট্রিটমেন্ট সরিয়েছি, এটা শুনে আমার ঘাবড়ায় যায়। তো আমি সেমিনার ডাক্তারগুলো এটা বললো না, বলবো দীর্ঘমেয়াদী, কবে ভালো হবে গড অনলি নো, জি ওকে, আল্লাহ আপনাকে কালকেও ভালো করে দিতে পারেন। অতএব এটা কিন্তু দীর্ঘমেয়াদী, যে আজীবন চিকিৎসা বা সরিয়েছে কোনো ট্রিটমেন্ট নেই অনেকে বলে, তখন তো রুগী একদম ঘাবড়ায় যায়। কোনো আমি কখনো এটা বলি না, তার কারণ আমার সরিয়েছি রুগী আছে 60 বছর বয়সে দেখছি, উনি 94 বয়সে মারা গেছেন, তার আর সরিয়েছিস না, এর অনেক রুগী আছে। অতএব যে রোগ যে ভালো হবে না এই কথা ডাক্তারদের বলা ঠিক না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। স্যার, আপনার কাছে জানতে চাই যে কত বছর ধরে এই চর্মরোগের চিকিৎসা দিচ্ছেন? আমার তো মনে হয় যে এটি প্রায় 50 ছুঁই বা এরকম হবার কথা, আমি আসলে সঠিক জানি না। এই যে ন্যাশনাল স্কিন সেন্টার নাম দিয়েছেন, কোনো সময় আমরা দেখি রাষ্ট্রই কাউকে ডাকে দিয়ে হয়তো বলে যে ঠিক আছে আপনি একটা সত্যিকারের অর্থে একটা জাতীয় স্কিন সেন্টার বা অন্য কিছু করার অফার কিন্তু অনেককে দেয়। কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে মানে এটি আপনার ব্যক্তিগত একভাবে আপনি করেছেন, কিন্তু রাষ্ট্রেরও আসলে এরকম একটা সেন্টার হওয়া উচিত স্কিনের ক্ষেত্রে? এটার প্রয়োজনীয়তা কেমন অনুভব করেন? অ্যাকচুয়ালি স্কিন এমন একটা সাবজেক্ট, এখানে একটা খুব বড় প্রতিষ্ঠান, এই আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান, জাতীয় হৃদরোগ আছে, ইনস্টিটিউট আছে, কিন্তু স্কিনের ওইরকম কিছু নাই। আমরা অনেক চেষ্টা করছি, হয় নাই। কারণ আমি যখন হলিফেমিতে প্রথম এই আমাদের বোর্ডে বলছিলাম, মনে আছে যে আমরা লেজার সেন্টার করছে আজকে থেকে 40 বছর আগে, লেজার সেন্টার করবো, অনেক বলে এটা তো নফল, আগে ফরজ শেষ করি, হার্টটা দেখি, হার্ট দেখি, হৃদরোগ দেখি, কিডনি দেখি, কিন্তু স্কিনের খুবই দরকার। স্কিনের যে কমপ্লিকেশনে অনেকের অনেক ক্ষতি হয়, সেই জন্য একটা খুব দরকার। তা কেন স্যার? এই স্কিনের সমস্যা তো মানুষের সাইকোলজিক্যাল যেরকম প্রেশার তৈরি করে, ওই ভয়ানক, যেটা সাইকোডার্মাটোলজি এখন নতুন সাবজেক্ট আছে, যে মানুষের যে একটা সোরিয়াসিস রোগের এফেক্ট বা একটা স্কেবিজের এফেক্ট, মানসিক এফেক্ট সাংঘাতিক ব্যাপার। তারপর ম্যাট্রিমোনিয়াল এফেক্ট, স্বামীর সোরিয়াসিস, স্ত্রী সেখানে থাকবে না, স্ত্রীর সোরিয়াসিস স্বামী থাকবে না, এটা কিন্তু একটা ভয়ানক একটা প্রেশার। আমি অনেক সময় দেখেছি, একটা আমার মনে আছে, আমি যখন বাংলাদেশে প্রথম আসলে সোরিয়াসিস রোগী, সারা ঘা হয়ে গেছে, উনি অনেকটা সুস্থ হওয়ার পরে ওনার হাজব্যান্ড আমার জুনিয়র ডাক্তার দিয়ে প্রস্তাব দিল, স্যার যদি একটু আমার বউকে বোঝায় আমি একটা বিবাহ করব। তো আমি ওনার বললাম যে আচ্ছা ভদ্রলোক, উনি আবার সিনেমার প্রডিউসার ছিলেন, তো ওনাকে বললাম যে আপনি বিবাহ করবেন, যদি আপনার হইতে আপনার ওয়াইফকে অ্যালাউ করতেন বিয়ে করার জন্য। বলে কেন? তাহলে আপনি কেন করতেছেন? মানে নিয়তির কি পরিহাস। উনি 1 মাস পরে প্যারালাইজ হয়ে গেলেন, ভদ্রলোক, প্যারাপ্লেজিয়া। স্যার, তো আরেকটি কিউরিওসিটি আমার বা সাধারণ মানুষের আছে যে চর্মের সাথে যে যৌন রোগের কথা একেবারে সিনোনিমাসলি চলে আসে বা খুবই প্যারালালি চলে আসে, কিন্তু চর্মরোগের একজন চিকিৎসক যৌন রোগ আসলে তার কতটুকু এরিয়া পর্যন্ত তিনি কাভার করতে পারেন, বা আসলে যৌন রোগের মূল চিকিৎসক আসলে কারা, আপনারাই কিনা? আচ্ছা, স্কিন ভিডি একভাবে আজকে থেকে বহু বছর আগেতে প্রচলিত। ইংল্যান্ডে ব্রিটিশরা তো প্রথম লেখাপড়ার দিক দিয়ে অগ্রগামী ছিল, স্কিন ভিডি একসঙ্গে ছিল। পরবর্তীকালে এটা কিন্তু আলাদা হয়েছে। যেমন ইংল্যান্ডে জেনারেটিভ ইউরিনারি মেডিসিন একটা আলাদা হয়েছে, অরাল মেডিসিন আলাদা, স্কিন ডার্মাটোলজি আলাদা, এগুলো সাবজেক্ট আলাদা হয়ে গেছে। আমাদের দেশে এখনও স্কিন ভিডি অ্যাকশন কেন? কারণ একটা গনোরিয়া কোথায় আসে? ওই স্কিনের মধ্যেই দেখা গেল তার যে জিনিসটা যেখানে আসার কথা, স্কিন দিয়ে পুষ্টা আসতেছে। সিফিলিস কোথায় দেখা যাচ্ছে? স্কিনের মধ্যে একটা ঘা হচ্ছে। এখন দেখা যাচ্ছে এইডস কোথায় হচ্ছে? তার কিন্তু মলাস্কাম কন্ট্রাজিয়াস বা ইনফেকশন স্কিনের মধ্যে সব দেখা যাচ্ছে। তো এই কারণে ম্যাক্সিমাম ভেনারেল ডিজিজগুলি দেখা যাচ্ছে কোথায়? স্কিনেই দেখা যায়। তো সেই জন্য যদি স্কিনে ডাক্তার কাছে প্রথম আসবে, মানুষ তো জানে না এটা কিন্তু যৌন রোগ নাকি এটা চর্মরোগ।
আসার পর ডাক্তার যখন তো এটা সিফিলিটিক সেঙ্কার, তাহলে এটা চর্মরোগ না, এটা যৌন রোগ। তো কিন্তু এটা স্কিনে দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রেই। এই কারণেই অনেকগুলি রোগ যেগুলি সংক্রমিত যেটা যৌন রোগ আসে। কিন্তু যৌন রোগ একটা জিনিস আর যৌন ক্ষমতা আরেকটা জিনিস, এক জিনিস না। ক্ষমতার প্রসঙ্গটা হয়তো অন্য কেউ ডিল করে। এটা হলো অ্যাকচুয়ালি ইউরোলজিস্ট, এখন ইউরোলজিস্টরা এন্ড্রোলজি পরে তারা করে। আবার সেক্সুয়াল মেডিসিনের নাম শুনি, তারা সেক্সুয়াল মেডিসিনটি আলাদা সাবজেক্ট এখন আছে, এটা সেক্সুয়াল মেডিসিন হিসেবে পৃথিবীতে ডিল করা হয়। বাট যেহেতু একটা মানুষ যৌন রোগ নিয়ে আসে, সঙ্গে সঙ্গে তার যৌন ক্ষমতা নিয়ে কথা বলে আমরা এটা চিকিৎসা করি। তো এটা খুব বেশি পরিধিতে আমরা যাই না, এবং যাওয়া ঠিক। একেবারে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত চর্মরোগ হয়তো নাই, ত্বকটা ভালো রাখতে চাই, সেটা শুধুমাত্র নারী না, পুরুষও, একেবারে সাধারণ নিয়ম কানুন হাতের কাছে কি পদ্ধতি মেনে চলবে? প্রথম কথা হলো একটা ভালো সাবান দিয়ে গোসল করবে, মুখ ধোবে সকালে, পরিষ্কার। সাবান দিবে না স্যার? না, মুখে সাবান দিবে। ফেস ওয়াশ তো ইদানিং কালের গল্প। আচ্ছা, ভালো একটা সাবান দিবে যে খার কম খারে সাবান মুখে দিবে, কোনো সমস্যা নেই। আজকাল না ফেস ওয়াশ লাগে, এবং ফেস ওয়াশ সকালে বিকালে দুপুরে আলাদা আছে আবার। এগুলো সব বিজনেস, এগুলো আসলে ব্যবসা, এগুলো কিছু না, এগুলো আসলে ব্যবসা। তো এখানে যে জিনিসটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তার যদি স্কিনটা ড্রাই হয় তখন তেল লাগাবে, সাধারণ সরষের তেল লাগাক, সে অলিভ অয়েল লাগাক, সে নারিকেল তেল লাগাক, সাধারণ পেট্রোলিয়াম জেলি, ভেসিলিন অত্যন্ত সস্তা, এটা সবচেয়ে ভালো ইমোলিয়ান হাতে পায়ে গায়ে লাগবে ভালো রাখার জন্য। এবং খালি পায়ে চলাফেরা করবে না রাস্তাঘাটে, তাইলে তার পাটা সুন্দর থাকবে না, ভালো সাধারণ শ্রেণীর পরিতে। আজকে আগের দিন আমাদের মানুষকে খালি পায়ে চলাফেরা করতো, আজকাল সবাই জুতা আছে। কিন্তু স্যার অনেকে আবার গ্রামে গেলে ইদানিং দেখি, শহর থেকে গেলে অনেকদিন পরে খালি পায়ে মাটি স্পর্শ করতে চায়। এটা একটা অন্য জিনিস, মাটির স্পর্শ অন্য জিনিস। হ্যাঁ, যেমন এআইকে জিজ্ঞেস করেছিল তুমি যদি মানুষ হও কি করবে, তখন এআই বললো আমি একটু মাটিতে খালি পায়ে হাঁটবো, একটা মানুষের শ্বাস প্রশ্বাস নিব, ভাল লাগবে আমার, আমি একটু অবচেতন মনে মানুষের গল্প করব, এটা আমার জন্য খুব আনন্দের হবে যদি আমি মানুষ হইতে পারি। কি দারুণ, মানে মানুষের মতো তার প্রত্যাশা ব্যক্ত করেছে। মানুষ হইতে চায়, এআই হইতে চায় মানুষ। খুব ভালো লাগলো আপনার কাছে শুনে। স্যার একটু জানতে চাই যে এই সেন্টার আপনি কবে প্রতিষ্ঠা করেছেন, এটার পরিধি কত বেড়েছে, বা আরও কি করতে চান এই সেন্টার নিয়ে? আমি সেন্টারটা করছি প্রথম 1986-এর অক্টোবর মাসে শুরু করি। 1986-এ শুরু করি এই জিনিসটা। কেন, আমার প্রথম কথাই ছিল আমি যখন ঢাকা আসলাম কি করব, কোথায় প্র্যাকটিস করব। তো আমি আমার উস্তাদ, আমার শিক্ষক প্রফেসর মতিউর রহমান স্যারের কাছে গেলাম। উনি বলেন দেখো কবির, তুমি ভালো লেখাপড়া করে আসছো, তুমি কারো ক্লিনিকে বসবা না, কোনো ফার্মেসিতে বসবা না, নিজের ছোটোখাটো একটা কিছু করো। তখন আমি মালিবাগে একটা ঘর ভাড়া করে, ওটা আমার শ্বশুরবাড়ি ছিল, তো নিচের ফ্লোরে শুরু করলাম। তারপরে বাড়ি ভাড়া করে, এবং আমি কিন্তু আলাদা কোথাও কারো কাছে তখন বসি নাই। কেন, আমার ইচ্ছা ছিল একটা ইনস্টিটিউট দাঁড়া করাবো। আচ্ছা, তো অনেকটা পরে যখন ভাবলাম ইনস্টিটিউট দাঁড়া করতে পার একটা ওই আনুষাঙ্গিক লাগবে, যেটা সম্ভব ছিল বলে আমি এত বেশি ব্যস্ত হই না প্র্যাকটিসে। আমি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে আমার এটা ন্যাশনাল স্কিন সেন্টার চলতেছে, শুধু আমি একাই, এবং আমার রুগী দিয়েই চলে, এরকম বাইরের কেউ নাই, কোনো অংশীদারও নাই, আমি একা একাই চালাচ্ছি। স্বাধীনতা আছে, আমি স্বাধীন। আমাকে যখন অ্যাপোলোতে অনেক অফার দিল, অ্যাপোলো হইলো, আমাকে আসলো, আমি দেখেন আপনি আমাকে পারবেন না। কেন, বলে আমি দিন 20-30টা রুগী ফ্রি দেখি, আপনারা এলাও করবেন? বলে করবো। আজকে তো বলছেন, পরে তো এটা আমরা রাজি হবে না। তো আমি নিশ্চয়ই 10টা-20টা রুগী ফ্রি দেখতে পাচ্ছি, এটা ফ্রি ওষুধ একটা ডিসকাউন্ট দিলেই তো ডায়াগনস্টিক সেন্টার ওখানে বাদ সেধে বসে আর কি। ডিসকাউন্ট নিয়ে তো অনেক গল্প আছে, যাই হোক। তো এটা কিন্তু স্যার মানে যে অবস্থায় আছে অনেক বছর পরে, মানে আর কিছু চিন্তা করছেন, কোনো মেশিন বা পরিধি বাড়ানো, চিকিৎসক বাড়ানো? আমি তো অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন যে পরিমাণ মেশিন আছে, যার আমার এখানে সব কিছু আছে, সব লেজার আছে, এমন সব মেশিন যেটা কারো নাই, এরকম মেশিন আছে। যেমন চুল কাউন্ট করার মেশিন কারো বাংলাদেশে নাই। আমার চুল কাউন্ট করে মাথায় কী পরিমাণ চুল আছে, কী পরিমাণ চুল পরে, কী চুল পরে, এই একটা ইনভেস্টিগেশন সেন্টার আমার এখানে আছে। তারপর লেজার তো আমি অনেক আগে, আমি 1980 পরীক্ষা নিরীক্ষা নিয়ে আমরা একটু কম শুনি, এটার পরিধি কত ধরনের পরীক্ষা, বা আপনার সেন্টারে কতগুলো করছে? যেমন স্কিনের পরীক্ষার মধ্যে প্রথম কথা যেটা হয়, আমরা স্কিন লাইট দিয়ে পরীক্ষা করি, যেটাকে উডস লাইট বলা হয়, অনেক রোগ নির্ণয় করা যায়। ডার্মোস্কোপি দিয়ে বায়োপসিসের রোগ নির্ণয় করা যায়, এটাও আমাদের সেন্টারে আমরা শুরু করছি প্রথম। তারপরে স্কিনের মধ্যে একটু চামড়া চেঁচে নিয়ে ফাঙ্গাস ধরা যায়, একটা সার্কোপ্টিস্কেপি পোকা নিয়ে ওটার পরীক্ষা করা যায়, মাইক্রোস্কোপি। তারপরে দেখা যাচ্ছে একটা কিছু ব্লাড টেস্ট আমাদের দরকার হয়, যেমন সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। যখন স্কিনে ইনফেকশন দিয়ে ডায়াবেটিস দেখতে চাই আমরা, এগুলি অনেকগুলি পরীক্ষা করা হয়। তবে পরিধি খুব বেশি না স্কিনের মধ্যে, তবে স্কিনের কিন্তু অনেক ধরনের টেস্ট আছে, যেগুলি অন্য সাবজেক্টে স্পেশালাইজ এত নাই। অনেক, যেমন বায়োপসি করা হয়,
এক্সিশন বা একটা স্কিনের রোগ দেখলাম, এটা বায়োপসি কেটে নিলাম, পরীক্ষা করলাম, রোগটা কাটা হয়ে গেল। স্কিন ক্যান্সার আপনি ডিল করেন কিনা স্যার? আচ্ছা, স্কিন ক্যান্সার একটা জায়গা বন্ধ ডিল করি, যখন একটা স্কিন ক্যান্সার আমরা মনে করি বায়োপসি করি, তখন আমি এটা ডিল করি না। তখন এটা আমরা অঙ্ক সার্জনের কাছে পাঠিয়ে দিই সার্জারি করার জন্য, অথবা অঙ্কোলজিস্টকে পাঠিয়ে দিই, সে কেমোথেরাপি দিল বা রেডিওথেরাপি দিল, আমি ওই পর্যন্তই। তবে ছোটো ছোটো বাউন্স ডিজিজ যেটাকে বলা হয়, ছোট্ট লোকালি ম্যাগনেটিক ক্যান্সার, এটা আমরা কেটে ফেলে দিতে পারি, এটা আমরা করি। স্যার, যেটি জানতে চাচ্ছিলাম যে একেবারে যার হাতে কিছু নেই, সাধারণ মধ্যবিত্ত, মানে নিজেকে ভালো রাখার জন্য, যেমন আপনারা ঘুমের পরামর্শ দেন, তারপরে সানব্লক ব্যবহার, মানে এই নিয়মগুলো কি কি স্যার আরেকবার যদি? প্রথম কথা হলো পরিমিত আহার। আহার, হ্যাঁ, পরিমিত আহার। পরিমিত। কারণ বেশি খেলে, চর্বি হলে অনেক রোগ হয়, আবার কম খেলে আমাদের অনেক বাচ্চারা আসে একদম কিছুই খায় না এবং চর্মরোগ বেশি হয়। ভিটামিন B1-এর অভাবে বাচ্চা খিটখিট করে, বাচ্চা মিজাজ গরম, বাচ্চার ভাল লাগে না, তার ভিটামিন B1 নাই, B2 নাই। একটা দেখা গেলো কোনো একটা বাচ্চার তার মাথায় চুল হচ্ছে না, তার ভিটামিন A-এর অভাব অথবা D-র অভাব, তার শরীরে D নাই, ভিটামিন D নাই। এইগুলো প্রথম কথা খাদ্যাভ্যাস খুব ইম্পর্টেন্ট। একটা বাচ্চা ডিম খাই না, তখন আমরা বলি প্রথম কথা হলো আপনি বাচ্চাকে পুষ্টি খুব ইম্পর্টেন্ট। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন, স্কিনে মেনলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাচ্চারা পরিবারে থাকবে, স্কুল থেকে আসার পর প্রথমে হ্যান্ড ওয়াশ করবে, হাত ধুবে, তারপরে পা ধুবে, তারপর ঘরে যাবে, তার কাপড় বদলাবে। এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্ন স্কিনে অনেক বেশি প্রয়োজন। পরিমিত। তারপরে আসে যে দিন শেষে ঘুমাইতে হবে। স্লিপ ইজ এ মেডিসিন, কারণ স্লিপটা ব্রেনকে রিওয়াইন্ড করে। যদি ব্রেনটাকে ঘুম না হয়, তখন ব্রেন হিটস ইটসেলফ। আমরা যেমন মোবাইল বন্ধ করে দিলে দেখা যাচ্ছে যে কিছু সমস্যার সমাধান অটোমেটিক্যালি হয়ে যায়। এমন কি আছে যে প্রচুর পানি পান, মানে সেটিও আসলে ত্বককে ভালো রাখে কিনা? এক নম্বর হলো পানি পর্যাপ্ত খেতে হবে। এই জন্য যে 4 লিটার 5 লিটার না, 2 লিটারের উপরে পানি খাওয়ার দরকার হয় না। তবে এটি ডিপেন্ডস অন দি ওয়েদার, আবহাওয়া, দেশ, এর উপর নির্ভর করে পানিটা। তো পানি প্রয়োজন খুবই দরকার। শাকসবজি, ফলমূল খুবই কাজের জিনিস। এবং ওই যে সুষম খাবার খেতে হবে। সুষম খাবার পরিষ্কার রাখতে হবে। যেমন আমাদের ঘামের গ্রন্থি আছে, যদি পরিষ্কার না থাকে গ্রন্থি ব্লক হয়ে কী হয়, ব্রণ হয়, অথবা ঘামাচি হইতে পারে, ঠিকমতো ঘামটা না মুছে ফেলে বা শুষে না ফেলে, তখন হইতে পারে। এগুলি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন প্রধান অঙ্গ। কম্পারেটিভলি কি স্যার আপনার একটু গরম পানি বা উষ্ণ পানি কি আসলে এই স্কিনের রোগ থেকে দূরে থাকার জন্য কোনো ব্যাপার স্যাপার আছে? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা সবাই ঠান্ডা পানি খাই, কিন্তু মানে গোসল করার কথাও আমি বলছি স্যার। হ্যাঁ, গোসল করার মানে আমার বডি টেম্পারেচার পানি খেতে হবে, বডি টেম্পারেচার পানি দিয়ে আমাকে গোসল করতে হবে, এর উপরে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তখন আমার শরীর ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না, বডি টেম্পারেচারের সঙ্গে মিল রেখে কুসুম গরম পানি তুলনামূলকভাবে খাওয়ার জন্য ভালো, গোসলের জন্য ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন জন্য ভালো, এবং তেলটাকেও উঠাবে, চর্বি উঠাবে গরম পানি, অথবা এটা হালকা গরম পানি। শেষ প্রশ্ন করতে চাই স্যার, মানে জীবনের এই এত অর্জনের পরে মানে আর কি স্বপ্ন বাকি আছে মনে হয়, নাকি সব স্বপ্ন পূরণ হয়ে গেছে? আমি অ্যাকচুয়ালি এখন তো আমি মোটামুটি 78 বয়স, শেষ প্রান্তে। তো আমার নতুন কোনো স্বপ্ন নাই। আমার একটা ইনস্টিটিউশন করার খুব ইচ্ছা, কিন্তু ইনস্টিটিউশন করার জন্য চেষ্টা করতেছি। এখন যদি পারে একটা ইনস্টিটিউশন দাঁড় করিয়ে যাব, এটা আমার একটা আছে স্বপ্ন, এবং এটা কতটুকু হবে আমি জানি না। তবে আমাকে সবাই বলে আপনি তো ইনস্টিটিউশন, আর কি দরকার? আমার হাজার হাজার ছাত্রছাত্রী, সেটা এখন এস্থেটিক জগতেই হোক, আর স্কিনের জগতে হোক, আর সাধারণ মেডিকেল কলেজে হোক, এত ছাত্র আমার প্রায়, আমি 5টা মেডিকেল কলেজ এখানে পড়াই। আমি কানাডায় অটো ইউনিভার্সিটি পড়াইছি, আমি আমেরিকায় পড়াইতে যাই, মিসিসিপি ইউনিভার্সিটি, আমি ক্যালকাটা পড়াইতে যাই। অত আমার এত ছাত্রছাত্রী আছে, আমি নিজে অনেক পরিতৃপ্ত এই ব্যাপারে। কারণ আমি মনে পড়লো, আমি একটা আমেরিকান কনফারেন্সে গেলাম, দেখলাম যে কৌশিক লাহিড়ী পৃথিবীর নাম করা একজন ডাক্তার দৌড়ে আসতেছে, এসে আমাকে প্রণাম করলো যে স্যার আপনি আসছেন, সারাদিন আমার সঙ্গে সে কাটাইলো, স্যার আমার সৌভাগ্য আপনার সঙ্গে একটা দিন কাটাইলাম। এই যে অর্জন, জি আমরা সৌভাগ্য বোধ করছি আপনার সাথে এতটা সময় কথা বলতে পেরে। আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সত্যি আমরা একজন ব্যক্তি নয়, একটি ইনস্টিটিউটের সঙ্গে কথা বলছিলাম। এই যে এত গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনি না শোনেন বা শোনার পরে যদি আপনি না মানেন, তাহলে কিন্তু পরিবারের যে যন্ত্রণা, স্কিনের রোগগুলোর একটি সমস্যা হচ্ছে সবাই মিলে আসলে এর পরিণতি ভোগ করতে থাকে। আমরা আসুন স্কিনের যত্ন নিই, এবং যে সমস্যাগুলো আছে সেটি থাকলে আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এই ছিল আজকের মতো। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।